একটু কঠিন এক ক্লাসে ওয়ান পেজ এসইও আলোচনা করা, তবুও আমরা শেষ করবো আজকের। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটু আলোচনা করি অন পেজ এসইও কি জিনিস। এসইও তে মূলত তিনটা পার্ট। এটা হচ্ছে কাজের সুবিধার্থে তিনটা অংশে আমরা এসইও টা ভাগ করি। একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে অফ পেজ, আর একটা হচ্ছে টেকনিক্যাল। খুব সহজ করে আমি একটু বুঝাই অন পেজ কি জিনিস। একদম স্রেফ একটা ওয়েবসাইটের উপরে আমরা যা যা দেখতে পাই সেটা হচ্ছে অন পেজ। সাপোজ এর টাইটেল, এর ইমেজ, এর ভিডিও, অডিও, এই যে লেখাগুলা, এই যে হেডিং গুলা, এই যা কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় অন পেজ এসইওর অংশ। অফ পেজ কি জিনিস? একদম ওয়েবসাইটের বাইরে যে যে মার্কেটিং করা হয় সেটাকে বলা হয় অফ পেজ এসইও। টেকনিক্যাল কি জিনিস? এর ব্যাকএন্ডে যে কাজগুলো করা হয়, একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে কিছু কিছু কাজ আছে, সেটাকে টেকনিক্যাল এসইওর অংশ বলা হয়। তো এরকম পপুলার এরকম 40 থেকে 45টার মতো অন পেজ এসইও টেকনিক আছে। ওয়ান পেজ এসইওর ভিতরে 40 থেকে 45টার মতো টেকনিক আছে। যদি আমরা ভাগ করি 40-50টার মতো, 40 থেকে 45টার মতো পাবো। এখানে 6টা টপিক ইনক্লুড করা আছে। এই 6টা টপিক যদি আমরা আলাদা আলাদা ভাবে ভাঙি, তাহলে এর ভিতরে 25 থেকে 30টা আলাদা আলাদা ভাবে অন পেজ এসইওর সেগমেন্ট চলে আসবে। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম না যে দেখে মনে হতে পারে মাত্র 6টা শিখাচ্ছে, 6টা শিখাচ্ছে না। এর ভিতরে এগুলো ভাঙলে 30 থেকে 35টার মতো আলাদা আলাদা টপিক চলে আসবে আমাদেরকে। তো এটাই হচ্ছে মূলত একটা অন পেজ এসইওর, এই কাজগুলোই করা লাগবে। এখানে একটা আর্টিকেল আছে অন পেজ এসইও, এটা আপনারা পড়ে নেবেন, আমি দিয়ে দিই আপনাদের গ্রুপে। অন পেজ এসইও চেকলিস্ট 10-15টা অন পেজ এসইও নিয়ে এখানে কথা বলা আছে। ওকে, অন পেজ এসইও নিয়ে যদি কারোর কনফিউশন হয় আজকের ক্লাসের পর থেকে, তাও আমার ওয়েবসাইটের এই যে ব্লগের বাংলা সেগমেন্টে আসবেন। আসার পরে এখানে বাংলায় একটা অন পেজ এসইও লেখা আছে, গল্প কথায় অন পেজ এসইও। যদি আজকের ক্লাসের পরে এই যদি সমস্যা হয়, আমি বলছি না যেটা পড়তেই হবে, যদি কারোর ইস্যু থেকে থাকে এই ব্লগটা একবার পড়বেন, আই হোপ আপনার সবকিছু কনফিউজ হয়ে যাবে। বাংলায় লেখা, একদম প্রাঞ্জল ভাবে লেখা, আমি নিজেই দেখছি। এখন অন পেজ এসইও এর প্রথম যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে মেটা ট্যাগ অপটিমাইজেশন। মেটা ট্যাগ কি জিনিস আমরা আগে সংক্ষেপে বুঝে নিই, তারপরে আমরা কিভাবে এটা ওয়েবসাইটে ইমপ্লিমেন্টেশন করতে হয় সেটা আমি দেখাবো, এক ক্লাসে দেখাবো, সবাই কনসেন্ট্রেশন করে। আমরা গুগলে যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেই, আমরা যাই হোয়াট ইজ এসইও অথবা হোয়াট ইজ এসইও এটা লিখে গুগলে সার্চ দেন। গুগল কি করে? আমাদের সামনে বিভিন্ন ওয়েবসাইট আমাদের সামনে র্যাঙ্কিং দেখায়, রাইট? এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, একটা এভাবে প্রথম পেজে 10টা রেজাল্ট আমাদেরকে দেখায়। আবার প্রত্যেকটা রেজাল্টকে বলা হয় স্নিপেট প্রিভিউ। ওকে, একটা রেজাল্টকে বলা হয় স্নিপেট প্রিভিউ। ক্লিয়ার? একটা স্নিপেট প্রিভিউতে কি থাকে? ইউআরএল থাকে, টাইটেল থাকে, ওয়েবসাইটের নাম থাকে, আর কি থাকে? একটা শর্ট ডেসক্রিপশন থাকে, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। প্রত্যেকটা স্নিপেট প্রিভিউতে এই 4টা অংশ থাকে। তো গুগলে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলে গুগল একটা ওয়েবসাইটের এই 4টা অংশ আমাদের সামনে ডিসপ্লে করে। আবার একটা ছোট অংশ থাকে, এটাকে বলা হয় ফেভ আইকন। ফেভ আইকন এটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। ফেভিকন বলে অনেকে, ফেভ আইকন বলে, ওয়েবসাইটের ছোট ফেভ আইকন। সো আপাতত এই 4টা অংশ গুগল আমাদের সামনে ডিসপ্লে করে। তাহলে তো আমরা চোখ বন্ধ করে অন্তত ধরে নিতে পারি যে র্যাঙ্কিং এর ক্ষেত্রে গুগল এই 4টা অংশটাকে, 5টা অংশকে যথেষ্ট প্রায়োরিটি দেয়। ফেভ আইকন, ওয়েবসাইটের নাম, ইউআরএল, টাইটেল আর মেটা ডেসক্রিপশন, এই 4টা অংশটাকে গুগল বেশি প্রায়োরিটি দেয়, তাই না? সো এই 4টা অংশ নিয়ে আমাদের কাজ করতে হবে। তো তার মধ্যে ফেভ আইকনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটা দিতেই হবে, কিন্তু যথেষ্ট র্যাঙ্কিং এর জন্য গুরুত্ব বহন করে না, তবে এটা কিন্তু খুব ছোট একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, এটা দিতেই হবে। ওয়েবসাইটের নাম, এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, কিন্তু ডিরেক্টলি কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর নয় ওয়েবসাইটের নাম। এটা কি? এটা এমন না যে একদিনে করা যায়, এটা হচ্ছে লং টাইম একটা মেথোডোলজি। এসইও তে একটা টার্ম আছে, ই ই এ টি। ইতে এক্সপেরিয়েন্স, এই ই ফর এক্সপার্টিস, এই এ ফর অথরিটি, আর এই টি ফর ট্রাস্ট, ট্রাস্ট অব্দি। তো গুগল বলতেছে তুমি যে টপিক নিয়ে লেখালেখি করো তোমার ওয়েবসাইটে, সেই টপিক সম্পর্কে তোমার কি কোনো এক্সপিরিয়েন্স আছে? সেই টপিক নিয়ে তোমার কি কোনো এক্সপার্টিস আছে? তুমি কি জানো ব্যাপারটা কি?
মনে করেন আপনি একজন ফুটবলার, কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে লিখতেছেন যে কিভাবে অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হয়। তাহলে কি আপনি একজন ফুটবলার কি অ্যাপেন্ডিক্স অপারেশন সম্পর্কে কোনো ধারণা রাখে, কোনো এক্সপার্টিস আছে, অথবা কোনো তার এক্সপিরিয়েন্স আছে অ্যাপেন্ডিক্স অপারেশন করার? না, কোনো এক্সপিরিয়েন্স নেই। তাহলে গুগল আপনাকে মনে করবে যে এই ইন্ডাস্ট্রিতে আপনি কোনো অথরাইজ ব্যক্তি না, আপনি এই ইন্ডাস্ট্রিতে কোনো অথরিটি রাখেন না। সো গুগল আপনি যে কথাটা বলবেন সেই কথাটা ট্রাস্ট করবে না। এটাকে বলা হয় ইইএটি। এটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের বিজনেস নেমের সাথে জড়িত, তার ব্র্যান্ড নেমের সাথে জড়িত। সার্চ ইঞ্জিন ল্যান্ড অনেকদিন ধরে এসইও ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলে, 8-10 বছর ধরে। ব্যাকলিঙ্কও মানে একটা যুগান্তকারী একটা ওয়েবসাইট এসইও ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে ব্যাকলিঙ্কও। নট অনলি এসইও, এসইও এন্ড কন্টেন্ট মার্কেটিং। এখানে ওই যে ব্র্যান্ড ড্রেইন আছে, একজন ব্যাকলিঙ্ক দেখবেন ব্রেন ড্রেইন নামে একজন লোক আছে, যিনি কিনা এসইও ইন্ডাস্ট্রিতে একজন অথরিটি লোক। তো এনারা যে কথাটা বলে, ভুল বললে গুগল সেগুলো প্রায়োরিটি দেয়। কারণ কি, গুগল জানে এনারা এক্সপার্ট লোক এই ইন্ডাস্ট্রিতে এবং এনাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। সো ওনাকে গুগল ট্রাস্ট করে এবং সরি, গুগল ওনাকে একটা অথরিটি দেয় এবং ওনাকে গুগল ট্রাস্ট করে। সো এই যে বিজনেস নামটা র্যাঙ্কিং ফ্যাক্টর, অবশ্যই র্যাঙ্কিং ফ্যাক্টর, কিন্তু এটা ডিরেক্টলি কাজ করা যায় না একদিনে। এটা ডে বাই ডে আপনি ইন্ডাস্ট্রিতে একটা ওয়েবসাইট সম্পর্কে বারবার লেখালেখি করতে থাকবেন, লেখালেখি করতে করতে আপনার একটা অথরিটি ক্রিয়েট হবে, দ্যাটস ইট। টাইটেল, এটা র্যাঙ্কিং ফ্যাক্টর, এটা আমাদের করতে হয়। ঠিক আছে, টাইটেল এটাও র্যাঙ্কিং ফ্যাক্টর, এটাও আমাদেরকে লিখতে হয়। মেটা ডেসক্রিপশন এটা সরাসরি কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর নয়। ঠিক আছে, মেটা ডেসক্রিপশন গুগলের কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর নয়, তবু এটা আমাদেরকে লিখতে হয়। কেন লিখতে হয়? শুধু সিটিআর বাড়ানোর জন্য। সিটিআর মানে কি? ক্লিক থ্রু রেট। এই মেটা ডেসক্রিপশন এতটাই অ্যাট্রাকটিভ ভাবে লিখতে হয়, যেটা দেখে কাস্টমার মানে যে আমরা যারা ভিজিটর ইউজার, তারা যেন এই আর্টিকেলটাকে ক্লিক করে। এটাকে বলা হয় সিটিআর বেস মেটা ডেসক্রিপশন আমাদেরকে চুজ করতে হয়। সো ফার্স্ট অফ অল এই তিনটা সম্পর্কে আমরা বুঝলাম। সো আলটিমেটলি আমাদের এখানে কাজ করতে হবে কি, এই যে বিজনেস নেম নিয়ে কাজ করার কোনো দরকার নেই। কাজ করতে হবে ইউআরএল নিয়ে, টাইটেল নিয়ে, মেটা ডেসক্রিপশন নিয়ে, ফেভাইকন নিয়েও কাজ করতে হবে। এই চারটা অংশ আমরা এখানে এনশিওর করলাম, এই চারটা অংশ আমাদের কাজ করতে হবে। এরপরে আছে কি দেখেন, এরপরে আছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ কি জিনিস? আচ্ছা, আমরা ওই যে ছোটবেলায় রচনা লিখতাম না, সূচনা, মনে করেন গরুর রচনা লিখলে কি লিখতাম? প্রথমে লিখতাম সূচনা, তারপর লিখতাম গরুর প্রকারভেদ, গরুর উপকারিতা, গরুর অপকারিতা, এগুলো পয়েন্ট পয়েন্ট লিখতাম না? এই পয়েন্ট গুলোকে বলা হয় হেডিংস। ক্লিয়ার? এই পয়েন্ট গুলোকে বলা হয় হেডিং। তো এসইও তে এরকম দেখেন, একটা টেবিল অফ কন্টেন্ট, একটা হেডিং দেওয়া। হাউ ইজ এসইও ডিফার ফ্রম এসইএম এন্ড পিপিসি, এটা হচ্ছে একটা হেডিং। এটাও একটা হেডিং, কিন্তু কথা হচ্ছে এটার সাইজ একটু মোটা, এটা সাইজ একটু ছোট কেন? এটাও একটা হেডিং, এটা আবার এটার সমান, এটা থেকে ছোট। তারপরে আবার দেখেন কিছু দূর যুগে যে আবার একটা নতুন হেডিং তৈরি হয়েছে। এগুলো হচ্ছে হেডিং এর তারতম্য আছে। এসইও তে এরকম 6 প্রকার হেডিং আছে। এসইও তে 6 প্রকার হেডিং আছে। ক্লিয়ার? একটা কি, H1, H2, H3, H4, H5, H6, এই 6টা হেডিং আছে এসইও তে। ছয়টা হেডিং কিভাবে ব্যবহার করতে হয় একটু দেখেন মনোযোগ দিয়ে। H1, একটা পেজে, ওয়েবসাইটের একটা পোস্ট হোক অথবা পেজ হোক, আপনি একবারই H1 ইউজ করতে পারবেন। H2, H3, H4 এগুলো মাল্টিপল বার ইউজ করতে পারবেন। মনে করেন আপনি একটা আর্টিকেল লিখতেছেন, কি হতে পারে? আর্টিকেলের টাইটেলটা হচ্ছে বেস্ট কাউ ফর মিল্ক, মানে বেস্ট কাউ মানে উন্নত গরু, মানে দুগ্ধজাত উন্নত গরু কি, এরকম বেস্ট কাউ ফর মিল্ক আপনি টাইটেলটা দিলেন। তো টাইটেলটা বাই ডিফল্ট ভাবে H1 রাখতে হয়। টাইটেলটা বাই ডিফল্ট ভাবে H1 রাখতে হয়। আর পুরো আর্টিকেলের মধ্যে কোনো কিছু আমরা কোনো হেডিংটাকে আমরা H1 রাখবো না। তো H1 যেহেতু রাখছি, তারপরে হেডিংটা আমাদের H2 থেকে শুরু হবে। প্রথমে আমরা কি লিখি? একটা আর্টিকেলের যখন শুরু হয়, টাইটেলের পর আমরা লিখি না ইন্ট্রোডাকশন, INTRODUC। ইন্ট্রোডাকশন লিখি আর না লিখি, প্রথম যে হেডিংটা হবে সেটা হবে H2। এই ইন্ট্রোডাকশনের ভিতরে তো আর কোনো কিছু থাকে না, এর ভিতরে তো আর কোনো শর্ট হেডিং থাকে না। তারপরে হয়তো আমরা লিখি টাইপ অফ কাউ অথবা ইম্পর্টেন্স অফ কাউ, ইম্পর্টেন্স অফ কাউ মিল্ক।
এটাও কিন্তু একটা ইন্ডিভিজুয়াল হেডিং, এটা কিন্তু এমন না যে ইন্ট্রোডাকশনের সাথে এর কোনো সম্পর্ক আছে, এটা কিন্তু আলাদা একটা টার্ম, আলাদা একটা ডিসক্রিপশনের মধ্যে লিখতে হবে, তাহলে এটাও হবে H2। যদি এখানে লেখেন টাইপ অফ কাউ, এটা একটা হেডিং, তারপরে আপনি এরকম হেডিং দেওয়ার পরে লিখেন না আমরা জানি গরু 3 ভাগে ভাগ করা যায়, জাস্ট এটা কিন্তু এক্সাম্পল বোঝানোর জন্য, এটা হবে H2 যেহেতু ইন্ডিভিজুয়াল। এবার এখানে একটা বড় একটা রচনা আপনি লিখলেন, প্যারাগ্রাফ লিখলেন, আমরা জানি গরু 3 ভাগে ভাগ করা হয়। তো প্রথম ভাগটার নাম কি মনে করেন যে রেড কাউ, তো দ্বিতীয় ধাপের নাম কি ব্লু, আচ্ছা 3 নম্বর দিলাম পিঙ্ক। এই যে ধাপটা, এগুলো তো সবটা হেডিং, রেড একটা হেডিং, রেড এর ভিতরে একটা হেডিং দিয়ে আমি এখানে লিখছি জানি যে লাল গরু 4টা ঠ্যাং আছে বংচং, এটা ওটা একটা ডেসক্রিপশন লিখলাম, গুলো গরু নিয়ে একটা ডেসক্রিপশন লিখলাম, এগুলো কিন্তু হেডিং হেডিং করতেছে তাই না? যেহেতু এটা H2 এর আন্ডারে আলাদা আলাদা হেডিং, তাহলে এই তিনটাই হবে H3, সহজ হিসাব, তিনটাই হবে H3 হেডিং। আবার মনে করেন যে আপনি বললেন, কেউ একজন বললো যে ভাই ব্লু গরুকে তো আবার 2 ভাগে ভাগ করা যায়, মনে করেন ব্লু গরুকে আপনি ভাগ করেন মনে করেন এই একরকম, আর এই একরকম। তো H3 জায়গায় আপনি এখানে লেখেন H4, H4। এই H4 কে যদি আপনি আরো ভাগ করেন তাহলে H5 লিখবেন, H5 কে যদি ভাগ করেন H6 লিখবেন, কিন্তু H6 কে কিন্তু আর ভাগ করা যাবে না। ক্লিয়ার? এবার এরপরে আপনি লিখবেন না কনক্লুশন, এই কনক্লুশন যেহেতু কারোর সাথে কোনো সম্পর্ক নেই কোনো হেডিং এর সাথে, তাহলে এটা হবে আবার H2। আমরা কিন্তু এইভাবেই লিখতাম ছোটবেলায়, রচনা যখন লিখতাম তখন দেখবেন এইভাবে এইভাবে ছোট বড় করে কালারিং করে করে আমরা হেডিং লিখতাম, কোনটা কোনটার আন্ডারে, একটা একটার আন্ডারে থাকতো বিভিন্ন হেডিং গুলো। এইভাবে আমাদেরকে হেডিং ট্যাগ নির্ণয় করতে হয়, এখানে দেখেন সেটাই দেখা যাচ্ছে। প্রথমে এই হেডিংটা, এটা কিন্তু H2 আছে, কিভাবে বুঝবো এটা H2 আছে কিনা? জাস্ট এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করবেন, ইনস্পেক্ট চলে আসবে, দেখেন ইনস্পেক্ট আসছে এই ধারে, এই যে দেখেন H2 হেডিং এখানে লেখা আছে H2। ক্লিয়ার? H2 হেডিং এটা। তো H2 এর আন্ডারে দেখেন একটা এসইও ভার্সেস এসইএম, এটা কিন্তু H3 দেখেই বোঝা যাচ্ছে, সাইজ দেখে বোঝা যাচ্ছে, আবার ইনস্পেক্ট করলে বোঝা যাচ্ছে এটা, এই দেখেন H3 হেডিং। তো H2 এর আন্ডারে কিন্তু দুটো, এই একটা হেডিং লিখছে আবার এই একটা হেডিং লিখছে ছোট ছোট করে। আবার দেখেন এখানে হোয়াই ইজ এসইও ইম্পর্টেন্ট, আলাদা একটা টার্ম, আলাদা একটা টপিক নতুন করে আবার লিখতেছে, তাহলে এটা H2 হবে, H2 হয়েছেও তাই। এর আন্ডারে দেখেন আর কোনো H3 ওরা হয়তো বা লেখেনি, আমি নট শিওর লেখেনি। টাইপ অফ এসইও, টেক টাইপ অফ এসইও, এই দেখেন টাইপ অফ এসইও, এটা H2। এর আন্ডারে একটা H3, এসইও এর কয়টা টাইপ, টেকনিক্যাল এসইও, এই কন্টেন্ট অপটিমাইজেশন, অন পেজ এসইও একটা টাইপ, এগুলো সব H3 হয়ে গেছে। সো এইভাবে আমাদেরকে হেডিং অপটিমাইজেশন করতে হয় একটা ওয়েবসাইটের। ক্লিয়ার? এরপরে হেডিং এর পরে কন্টেন্ট অপটিমাইজেশন কিভাবে করতে হয় একটা ওয়েবসাইটে। কন্টেন্ট অপটিমাইজেশন একটু দেখার চেষ্টা করি এখান থেকে। ওকে, the content must be entirely unique. The use of copyrighted content in any way is not allowed. আমরা তো এই যে সোশ্যাল মিডিয়াতে কি করেছিলাম বলেন তো, পাপের কাজ করেছিলাম, চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট রাইট করেছিলাম, এখানে আর এই নাটক চলবে না। 100% আপনার কন্টেন্টটা ইউনিক হতে হবে, যেটা কিনা গুগলে ওই ধরনের কন্টেন্ট লিখছে একদম সেম ইন্টেন্ট, এমন করা যাবে না যে কন্টেন্ট স্পিন করে নিয়ে আসলেন, তাও কিন্তু র্যাঙ্কিং করা যাবে না, আপনি যে টুলস থেকে স্পিন করে নিয়ে আসেন না কেন গুগল কিন্তু আপনাকে ঠিকই ধরে ফেলবে। ক্লিয়ার? দ্য কন্টেন্ট মাস্ট বি ডেসক্রিপটিভ, অবশ্যই কন্টেন্টটা গঠনমূলক হতে হবে, বর্ণনামূলক হতে হবে, এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড, সহজে যেন বোঝা যায় এরকম ভাবে কন্টেন্ট লিখতে হবে। হ্যাঁ, এনশিওর দ্যাট ভিজিটর ক্যান ইজিলি রিড, ইউজ, ফাইন্ড দেয়ার ডিজায়ার ইনফরমেশন। হ্যাঁ, মানে গাদার খুরির মতো লিখলে হবে না, যেন ইনফরমেশন থাকে, রাইট ইনফরমেশন, যেন যারা রিডার অথবা ইউজার রাইট তাদের ইনফরমেশন খুঁজে পায় আপনার কন্টেন্টের ভিতর থেকে। আমাদের যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা কন্টেন্টের ভিতরে প্লেস করতে হবে, কিওয়ার্ডটা কন্টেন্টের ভিতরে প্লেস করতে হবে। প্রশ্ন হচ্ছে কতবার প্লেস করতে হবে? অনেকেই অনেক কথা বলবে। এসইওতে কন্টেন্ট হিসাব করা হয় ওয়ার্ডে, 1000 ওয়ার্ডের কন্টেন্ট, 2000 ওয়ার্ডের কন্টেন্ট, 3000 ওয়ার্ডের কন্টেন্ট, এইভাবে হিসাব করা হয়। জাস্ট মেজারমেন্টটা একটু নোট ডাউন করে নেন। যদি দেখেন আপনি একটা 1000 ওয়ার্ডের কন্টেন্টকে অপটিমাইজ করতেছেন, তাহলে আপনার কিওয়ার্ডটা সর্বোচ্চ 3 বার আপনি ইউজ করবেন, সর্বোচ্চ কন্টেন্টের ভিতরে আপনার যে ফাইনাল কিওয়ার্ডটা সর্বোচ্চ 3 বার ইউজ করবেন। যদি মনে হয় 2000 ওয়ার্ডের কন্টেন্ট আপনি ইউজ করতেছেন, তাহলে আপনার কিওয়ার্ডটা 3 বার, 3 দুগুণে 6 বার ইউজ করা উচিত, আপনি করবেন স্রেফ 5 বার। যদি মনে হয় 3000 ওয়ার্ডের আপনি কন্টেন্ট লিখতেছেন, তাহলে 3 থেকে 9 বার ইউজ করা উচিত, আপনি করবেন 6 বার অথবা 7 বার, সর্বোচ্চ 6 অথবা 7, এর বাইরে একবারও না।
যদি 4,000 ওয়ার্ডের কন্টেন্ট লিখতেছেন আপনি 7 বার, এর বাইরে মোটেও না। যদি 5,000 ওয়ার্ডের কন্টেন্ট লেখেন আপনি, তাও 7 অথবা 8 বার, 7 অথবা 8 বার। এরপরে যদি মনে করেন 6,000, 6 অথবা 7 অথবা 8,000 অথবা 9,000 অথবা 10,000 ওয়ার্ডের যতই কন্টেন্ট লেখেন না কেন আপনি, আপনি সর্বোচ্চ আপনার কিওয়ার্ডটা 10 থেকে 11 বার ইউজ করতে পারবেন। এর বাইরে আপনি কিওয়ার্ড ইউজ করবেন না আপনার কন্টেন্টের মধ্যে। যে কন্টেন্ট রাইটার কাছ থেকে কন্টেন্ট লিখে দিবেন তাকে বলে দিবেন যে আমার কিওয়ার্ডটা এত কবার ইউজ করতে হবে। যদি কন্টেন্ট রাইটার তো এসইও এক্সপার্ট না, সে বুঝবে না। আমাদের কিন্তু এখানেই কাজ থাকে যে আর্টিকেলের ভিতরে কিওয়ার্ড অপটিমাইজ করা আমাদের কিন্তু কাজ থাকে। টেক্সট মডিফিকেশন মানে কি? আমরা অনেক সময় আমাদের কন্টেন্টের ভিতরে লিখি না যে হচ্ছে টেক্সট মডিফিকেশন মানে কি জিনিস? ইটালিয়ান হরফ লিখি, কখনো বোল্ড করি, এগুলো করা যাবে না। কারণ গুগল বলতেছে তুমি এগুলো করলে করতে পারো, আমি এক্সট্রা প্রায়োরিটি দেই না এগুলোকে। এবং বরং এগুলোর জন্য আমি বরং তোমাকে আরো পানিশড করি। কেন? কারণ গুগল কখনোই চায় না যে আমরা ম্যানিপুলেট করার চেষ্টা করি। ম্যানিপুলেট মানে কি জিনিস? যে আমরা আমাদের যারা ইউজার তাদেরকে, তাদের চোখকে, আইকে অ্যাট্রাক্ট করে আমার কন্টেন্টটা পড়ানোর চেষ্টা করি। গুগল বলতেছে যে তোমার কাজ হচ্ছে অলওয়েজ ইনফরমেশন কন্টেন্ট দেওয়া, ইনফরমেশনাল ইউনিক কন্টেন্ট দেওয়া। তুমি যদি সেইগুলো দাও তো ওকে, আদারওয়াইজ আমি তোমাকে পছন্দ করি না। মানে আমার যারা ইউজার, গুগলের যারা ইউজার, তাদেরকে আই অ্যাট্রাক্ট করাকে গুগল পছন্দ করে না। তারপর বলতেছে দেখেন মেনটেন্স কিওয়ার্ড ডেন্সিটি। অনেক সময় আমাদের কিওয়ার্ডের ডেন্সিটি মানে কি? ঘনত্ব। মানে 1,000 ওয়ার্ডের ভিতরে যে 3 বার ইউজ করলাম এটা হচ্ছে বলা হয় কিওয়ার্ডের ডেন্সিটি। হ্যাঁ, 0.3%, 1.1 থেকে 0.3% ইউজ করা যায় সর্বোচ্চ। তার মানে 1,000 ওয়ার্ডের ভিতরে সর্বোচ্চ 3 বার। তো গুগল বলতেছে যে তোমার অনেক সময় এরকম হয় না, বারবার আমার কিওয়ার্ডটা আসতেছে, চলে আসতেছে। অনেক সময় এরকম হয় না যে বারবার কিওয়ার্ডটা আমার কন্টেন্টের মধ্যে চলে আসতেছে, আমি সরাতে পারতেছি না। সেক্ষেত্রে আমাদের কিওয়ার্ডের এলএসআই ভার্সন ইউজ করতে হয়। কিওয়ার্ড রিসার্চের সময় আমরা এলএসআই ভার্সন নিয়ে কথা বলেছিলাম। মনে করেন যে আপনার একটা কিওয়ার্ড কিউট বেবি, আপনি সেখানে লিখতে পারেন সুইট কিড, বেবির জায়গায় কিড লিখতে পারেন। আরো কি কি আছে? এগুলো দিতে পারেন। মানে সিনোনিম ভার্সন আপনি ইউজ করবেন কিওয়ার্ডের, তাই না? তারপর এরকম না, এরকম লিখতে পারেন যে বেস্ট ফ্রুটস। হ্যাঁ, আপনি লিখতে পারেন হাইজেনিক ফ্রুটস অথবা হেলদি ফ্রুটস। এগুলো কিন্তু সিমিলার ওয়ার্ড, এগুলো দিয়ে কিন্তু একে অপরের মানে আপনার কথার ইন্টেন্ট বোঝানো যায়। এগুলোকে বলা হয় এলএসআই ভার্সন, কিওয়ার্ডের সিমিলার টাইপ অফ কিওয়ার্ডের ভার্সন। এইভাবে আমরা যে কন্টেন্টটা লিখবো, যে কন্টেন্টটাকে অন পেজ করবো, সেই কন্টেন্টটা আমাদের অপটিমাইজ করতে হয়। এরপরে কন্টেন্টের ভিতরে যে ইমেজ থাকে, আমাদের ইমেজ গুলো অপটিমাইজেশন করতে হয়। কিভাবে দেখেন, কি বলতেছে? ইমেজ শুড অলওয়েজ বি অপটিমাইজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল বিফোর আপলোডিং দেম টু এ ওয়েবসাইট। ওয়েবসাইটে আপলোড করার আগেই একটা ইমেজকে অপটিমাইজ করতে হয়। মাস্ট ইউজ অ্যান্ড ইউনিক ইমেজ, অবশ্যই এখানে ইউনিক ইমেজ ইউজ করতে হবে। কখনোই গুগল থেকে ইমেজ নেবেন না। যদি নেন তাহলে মনে করেন আপনার একটা ইমেজ দরকার। কেমন ইমেজ? মনে করেন আপনি একটা কন্টেন্ট লিখতেছেন, আহ, কি বলা যেতে পারে, টাইগার। আচ্ছা, এখান থেকে গুগলের ইমেজ সেকশন থেকে আপনি ইমেজ নিতে পারেন, কিন্তু সরাসরি এখান থেকে এই ইমেজ গুলো নিলে আপনি কপিরাইট ক্লেম হয়ে যাবে। সেক্ষেত্রে কি করবেন? এই টুল সেগমেন্টে যাবেন, যাওয়ার পরে ইউজ ইউজ রাইট এখানে আসবেন, এসে যে ক্রিয়েটিভ কমেন্টস অ্যাট্রিবিউট, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স, এইটা ক্লিক করবেন। তারপরে এখানে যে ইমেজ গুলো আছে এগুলো দেখেন লাইসেন্সেবল, এই ইমেজ গুলো আপনি ইজিলি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? কিন্তু তবু আপনি এই ইমেজ ইউজ করবেন না। এত ভাবে মডিফাই করবেন, ফার্স্ট অফ অল এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এই পুরো বাগের অংশটা দেওয়া আছে, আপনি মনে করেন এর কোমর অব্দি রাখলেন, এভাবে ইউজ করবেন। ক্লিয়ার? এটা বোঝা যায় যে আপনি একদম ইউনিক ইমেজ রাখছেন। ক্লিয়ার? না হলে কিন্তু গুগল এগুলো, গুগলের যে ইমেজ দেখেন, এই যে ইমেজটা আপনি এখান থেকে ডাউনলোড করেন, গুগলের যে ইমেজ আছে, যে ইমেজে চলে যান, দেখেন গুগল সব খুঁজে বের করে। মানে দুনিয়াটা খুব অস্থির গুগলের কাছে, দেখছেন? এই ইমেজটা কোথেকে আনছি, গুগল এখানে দেখেন খুঁজে বের করে দিছে। এক্স্যাক্টলি ট্র্যাকিং দেখেন এই যে। ক্লিয়ার ব্যাপারটা? সো ভাই, গুগল খুব অস্থির জিনিস। এর সাথে দুষ্টামি করার কোনো সুযোগ নেই। সো ইমেজ এমন ভাবে মাজা কষা করবেন, রং চং উঠে একদম কাহিনী করে ফেলবেন। অথবা এই যে ফ্রি যেসব ইমেজ আছে না, ফ্রি ইমেজ, আনস্প্লাশ, এই যে পিকজেলস, আনস্প্লাশ, তারপর হচ্ছে পিকজ বাই, ফ্রি পিক, এসব জায়গা থেকে আপনি ইমেজ নিতে পারেন।
তার মানে এই না আপনার কিন্তু শান্তি নেই, এইসব জায়গা থেকে ইমেজ নিয়ে যে আপনি ইউজ করবেন তা কিন্তু না। এসব জায়গা থেকে ইমেজ নিয়ে আপনি কঠিন ভাবে সেগুলো অপটিমাইজ করবেন। যেমন দেখেন, আমি যদি আমার ওয়েবসাইটে দেখাই বেসিক কিছু ইয়া, আজকেরই আমি একটা ব্লগ পোস্ট করছি, দেখেন আপনি, জন মুলার, ইনি কিন্তু গুগলে একজন সার্চ অ্যাডভোকেট। এই ছবিটা কিন্তু আমি গুগল থেকেই নিছি। গুগলে কিন্তু এই ছবিটা অন্যরকম ভাবে ছিল। আমি প্রথমে নিয়ে নিচের দিকে কিছু অংশ ছিল সেগুলো আমি রিমুভ করছি, রিমুভ করে এখানে অল্প একটু অংশ রাখছি, কালারটা চেঞ্জ করছি। তারপর দেখেন পুরো ওভারঅল ইমেজের ভিতরে আরো কিছু কিছু কম্পোনেন্ট নিয়ে আসছি, যেটা দেখে গুগল সরাসরি এটাকে কপিরাইট ইমেজ কাউন্ট করবে না। ক্লিয়ার? সো এইভাবে একটা ইমেজের ভিতরে মাল্টিপল কম্পোনেন্ট নিয়ে আসবেন। দেখেন এই একটা ভিডিও, এই একটা ইমেজ, দেখেন এই ইমেজটা আমি কি করছি এখানে। হ্যাঁ, এটা কিন্তু ক্যানভা দিয়ে করা। এখানে দেখেন ক্যানভা থেকে একটা, এখান থেকে আমি একটা কি বলে আইকন নিয়ে চলে আসছি। তারপরে এধারে দেখেন একটু ব্যাকগ্রাউন্ডে আমি আবার একটু, যেহেতু কি সাইকোলজি অফ হোটেল ওয়েবসাইট ডিজাইন, হোটেল ওয়েবসাইট ডিজাইন এবং এসইও কিভাবে করতে হয় সেই সাইকোলজিক্যাল ব্যাপার। তো এই যে পিছন থেকে আমি একটু হোটেলের চিহ্ন টিহ্ন দিছি এখানে। তারপর হোটেল ডিজাইন, এটা দেখে কিন্তু গুগল যথেষ্ট পরিমাণ কি করবে না, কপিরাইট ক্লেম করবে না। তো আপনাদের এইভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, জেপিজি অর পিএনজি ফরম্যাটের ইমেজ ইউজ করতে হবে অলওয়েজ, জেপিজি অথবা পিএনজি ফরম্যাট। প্রত্যেকটা ইমেজকে আপনার কিওয়ার্ড দিয়ে রিনেম করতে হবে। এই যে রিনেম অ্যাকর্ডিং টু ইওর কিওয়ার্ড। যেমন মনে করেন একটা ইমেজ, এটা যদি আপনার ইমেজ হয়, মনে করেন আপনার কিওয়ার্ড কি জিনিস, এসইও এক্সপার্ট, তাহলে আপনি এসইও এক্সপার্ট দিয়ে এটাকে রিনেম করবেন। ক্লিয়ার? এটাকে রিনেম করবেন। তবে এই যে এসইও এক্সপার্ট, চারটা পাঁচটা ওয়ার্ড যদি থাকে, একের অধিক ওয়ার্ড যদি থাকে আপনার কিওয়ার্ডের মধ্যে, এই যে মাঝখানে যে স্পেসটা রাখা যাবে না, এই স্পেসটাকে হাইপেন দিয়ে আপনাকে কানেক্ট করতে হবে। হাইপেন অথবা আন্ডারস্কোরও দিতে পারেন, তবে হাইপেনটা বেশি ব্যবহৃত হয়। দুটোর যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো হাইপেন দিবেন অলওয়েজ। জাস্ট এতটুকু কাজ করলে মোটামুটি এনাফ ওয়েবসাইট এসইওর জন্য। এরপরেও আপনাকে এই যে গুগলের আমাদের লোকাল এসইওর একটা অংশ আছে, যেখানে কিনা আমাদের অ্যাডভান্স ইমেজ অপটিমাইজেশন জানা লাগে। আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আমাদের কিন্তু লোকাল এসইওর একটা ক্লাস আছে। তো অ্যাডভান্স ইমেজ অপটিমাইজেশন দেখাতে গেলেই কিন্তু আধা ঘন্টা লেগে যায়। আর এটা তো উম, এই যে অ্যাডভান্স ইমেজ অপটিমাইজেশন, এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। হুম, ওই দিন আবার যে বলেন না যে দেখি নাই লোকাল এসইও ক্লাসের দিন, জিও ট্যাগ ইমেজ অপটিমাইজেশন ওয়েবসাইটের ক্ষেত্রে এত কিছু লাগে না। আপনার ইমেজগুলো অবশ্যই 100 কিলোবাইটের নিচে হতে হবে, চোখ বন্ধ করে। আদারওয়াইজ আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড কমে যাবে। কিভাবে করবেন? দেখেন অনেকগুলো এই যে ইমেজ অপটিমাইজার অথবা ইমেজ কম্প্রেসর লিখে সার্চ করেন, ইমেজ কম্প্রেসর অনলাইন লিখে সার্চ করেন, অনেকগুলো টুলস এসে হাজির হবে। যে কোনো একটা টুলস আপনি ইউজ করতে পারেন। যেমন আমি এই টুলসটা ইউজ করি, অনলাইন ইমেজ কম্প্রেসর। আমি এটা দিয়ে দিচ্ছি, আপনার এটা রেখে দিতে পারেন। আপনি এখানে আপনার ইমেজটা আপলোড করেন, মনে করেন এটা আপনার ইমেজ, এর কত 11 কিলোবাইট মাত্র, এর আর কোথায় কাটবো। আচ্ছা মনে করেন এই একটা ইমেজ 400 কিলোবাইট, এটাকে 100 কিলোবাইট করতে হবে। তো দেখেন অলরেডি 52 কিলোবাইট চলে আসে, 87%। এটা কমপ্লিট হয়েছে, রাইট? এখান থেকে ডাউনলোড করেন। এই হচ্ছে আপনার ইমেজ কমপ্রেস হয়ে গেল। আপনি চাইলে আরো কমপ্রেস করতে পারতেন এটা। এখান থেকে যে দেখেন কত 51 কিলোবাইট হয়ে গেল। সো বলছি 100 কিলোবাইট, 40-50 কিলোবাইটের উপরে ইমেজ রাখবেন না। হ্যাঁ, এটা এসইর একটা অংশ। অ্যাভয়েড টেক্সট কন্টেন্ট ইন দ্য ইমেজ, ইমেজের ভিতরে খুব একটু টেক্সট কন্টেন্ট রাখবেন না, খুব বেশি না রাখাটা বেটার আর। মাস্ট ইউজ ইমেজ অল ট্যাগ, এটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে ঢুকে আমরা দেখবো ইমেজের অল ট্যাগ কিভাবে দিতে হয়। তো একটা ওয়েবসাইটে মোটামুটি এই কাজগুলো করতে হবে অন পেজ এসইওর ভিতরে। কিভাবে করা যায়? আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। ওকে, আমরা যেখানে একটা পোস্ট দিই, পোস্ট দিয়ে সেটা অন পেজ এসইও করি, দেখবেন জিনিসটা আর ভালোভাবে বুঝতে পারবো। আমরা কি কোনো পোস্ট দিয়েছিলাম? মেবি না, আমরা কোনো পোস্ট আজ পর্যন্ত দেইনি। তো এখানে আমরা একটা পোস্ট দেই, এই যে অ্যাড নিউ পোস্ট। আচ্ছা, পোস্ট একটা কপি করে নিয়ে আসি, এখন তো আর লেখা সম্ভব না। কোন পোস্ট দেওয়া যায়? এই পোস্টটাই দেই। ফার্স্ট অফ অল আমি টাইটেলটা এখান থেকে নেই, দিলাম এখানে। তারপরে
আচ্ছা, এখান থেকে সব ও, এটা তো নেওয়া যাবে না, এইগুলো নেই এখান থেকে। এই আর্টিকেলটুকু নিলাম এখান থেকে। তারপরে টেবিল অফ কন্টেন্ট নিচ্ছি না, আমরা এখান থেকে নেই। চা নিচ্ছি না, আমি এই অব্দি নিলাম, তো আপনারা বুঝতে পারবেন। ওকে, কন্টেন্ট নিলাম এটা। এখন দেখেন তো এখানে কোথাও এসইও করার জায়গা আছে কিনা। টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল দেওয়ার প্রথম যে কোনো জায়গা আছে? জায়গা কিন্তু নেই। এটা কিভাবে দিতে হবে? এর জন্য আমাদের প্লাগইন লাগবে, এসইও প্লাগইন। তো এরকম মাল্টিপল এসইও প্লাগইন আছে আমাদের, মাল্টিপল এসইও প্লাগইন। সব থেকে পপুলার আছে ইওস্ট এসইও, তারপরে আছে র্যাঙ্ক ম্যাথ, তারপর আছে অল ইন অল এসইও। যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন, যে কোনো একটা ইউজ করতে পারেন। যখন ক্লায়েন্টের ওয়েবসাইট আপনি হাতে পাবেন, তার কাছে কিন্তু এই তিনটার যে কোনো একটা পাইতে পারেন। আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই তিনটাই পাবেন, যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই তিনটার যে কোনো একটা পাবেন। হয় ইওস্ট এসইও, অথবা অল ইন অল এসইও, অথবা র্যাঙ্ক ম্যাথ। তো আমি ইওস্ট এসইও দিয়ে দেখাই সহজ যেটা। ইওস্ট এসইও এখানে ক্লিক করেন, দেখেন এই যে ইওস্ট এসইওটা চলে আসবে। এটা কত, 10 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টল। চাইলে অল ইন অল এসইও এটা দিয়েও করতে পারেন, এটা কত, 3 মিলিয়ন। র্যাঙ্ক ম্যাথ এটা দিয়েও করতে পারেন, এটা দেখেন 3 মিলিয়ন। এই ইওস্ট এসইওটা অনেকেই ব্যবহার করে। তো এর অর্থ এই না যে কোনটা ইউজ করলে র্যাঙ্কিং বেশি হয়। র্যাঙ্কিং এর সাথে এই টুলস এর কোনো সম্পর্ক নেই। টুলস একটা জেনারেল ব্যাপার যেখানে আপনাকে এসইও করতে হেল্প করে, কিন্তু র্যাঙ্কিং এর হিসাবটা সম্পূর্ণ আলাদা। তো আমরা এই যে ইউএসড এসইওটা একটা ইনস্টল করি, একই সাথে একটাই টুল ইউজ করবেন, একই সাথে কিন্তু মাল্টিপল টুল ইউজ করা যায় না। ইউজ করে এটা অ্যাক্টিভ করি। দেখেন ইউএসড এসইও আমাদের ইনস্টল হয়ে গেল। এবার যদি আমরা ওই পোস্টের মধ্যে যাই, যাই এই যে আমাদের সেই পোস্টটা ড্রাফট করা ছিল, তাই না? দেখেন ওর নিচে ইওস্টের একটা সেগমেন্ট চলে আসছে। এই যে পোস্টের নিচে ইওস্ট এসইও একটা সেগমেন্ট চলে আসছে। এইখানে যে কিওয়ার্ড দিয়ে আমি এই আর্টিকেলটা র্যাঙ্কিং করতে চাচ্ছি, যে কিওয়ার্ডটা আমি রিসার্চ করবো, সেই কিওয়ার্ডটা এখানে দিতে হবে। তো ধরলাম আমাদের কিওয়ার্ড গুগল, গুগল এসইও গাইড, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। গুগল এসইও গাইড এই কিওয়ার্ড দিয়ে আমি এই আর্টিকেলটা র্যাঙ্কিং করতে চাচ্ছি। নিচের দিকে আসেন, এইখানে আপনাকে এসইও টাইটেল দেওয়া যায় না। এসইও টাইটেলটা কেমন হবে? প্রথম কথা, এসইও যে টাইটেলটা হবে, টাইটেলের ভিতরে আপনার কিওয়ার্ডটা অবশ্যই থাকতে হবে। এর একটা গাইডলাইন আছে, এই গাইডলাইন গুলো আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যায়। এটা হচ্ছে এসইও ব্যাচের। দেখেন, টাইটেল ট্যাগ শুড বি 60 থেকে 60। স্ক্রিনশট দিয়ে দেই, যতটুকু আলোচনা করার করবো, তারপরে আপনারা নিজেরা একটু পড়ে নেবেন। কি বলছেন? টাইটেল ট্যাগ শুড বি 60 থেকে 65 ক্যারেক্টার অ্যান্ড 512 পিক্সেল লেন্থ, এটা হতে হবে। তো এটা কিন্তু যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না হয়, তাহলে কিন্তু এটা বিভিন্ন টুলস দিয়ে মেজার করতে হয় যে টাইটেলটা আপনি লিখতেছেন সেটা আসলে 60 থেকে 65 ক্যারেক্টারের মধ্যে আছে কিনা, এবং একই সাথে 512 পিক্সেল আছে কিনা। যদি না থাকে তাহলে কি হবে? টাইটেলটার ভিতরে দেখেন এরকম ডট 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 চলে আসবে, এটাকে বলে এলিপসিস। গুগল বলতেছে তোমার টাইটেলটা অপেক্ষাকৃত ছোট দিতে হবে, যদি ছোট না দাও তাহলে আমি এটাকে পছন্দ করি না। কারণ আমার ক্যাপাসিটি আছে এতটুকু, 60 থেকে 65 একটা, তুমি এর বেশি দিবা কেন? দাও ভালো কথা, আমি সেটাকে র্যাঙ্কিং দিব না। সো গুগল যেটা পছন্দ করে আমাদেরকে সেটাই দিতে হবে। ঠিক আছে? টাইটেলটা অবশ্যই মিনিংফুল হতে হবে, এবং শুড প্লেস দ্য কিওয়ার্ড এট দ্য ফার্স্ট, দেন প্লেস দ্য ব্র্যান্ড নেম। কিওয়ার্ডটা প্রথমে দেওয়ার চেষ্টা করতে হবে। তারপর হচ্ছে, যদি টাইটেলের ভিতরে একাধিক ওয়ার্ড চলে আসে, তাহলে মাঝখানে হাইপেন অথবা পাইপ চিহ্ন দিয়ে সেপারেট করতে হবে। নেভার ইউজ কপি অর ডুপ্লিকেট টাইটেল, অলওয়েজ ট্রাই টু বি অ্যান ইউনিকর্ন। কখনোই ডুপ্লিকেট টাইটেল অথবা কোথা থেকে কপি করে টাইটেল দেওয়া যাবে না। তো আমরা একটা টাইটেল লিখি, এখানে কি বলছি, আমাদের কিওয়ার্ড কি ছিল? গুগল এসইও গাইড। তো প্রথমত যেহেতু বলছি যে কিওয়ার্ডটা আগে দিতে হবে, তো আমরা কিওয়ার্ডটা এখানে আগে দিলাম।
তো ফার্স্ট অফ অল, এটা যদি মনে হয় যে আপনি নিজে পারতেছেন না, তাহলে কি করবেন? এখানে একটা সার্চ টার্ম ইউজ করবেন, অল ইন টাইটেল। অল ইন টাইটেল লিখে একটা ক্লোন দিবেন। ক্লোন দিয়ে দুটো ডবল ইনভার্টেড কমা দিবেন, কমার ভিতরে আপনার ওই কিওয়ার্ডটা এইভাবে পেস্ট করবেন, দেওয়ার পরে ইন্টার প্রেস করবেন। তারপর দেখবেন যে টাইটেল গুলো আসবে, সব যে ওয়েবসাইট গুলো আসবে সবাই টাইটেলে এই কথাটা আছে, গুগল এসইও গাইড দ্য আলটিমেট রিসোর্স। সুন্দর একটা টাইটেল দিচ্ছে না এরা? এখান থেকে শুধু আইডিয়া জেনারেট করতেছে, আমরা কিন্তু কখনোই কপি করবো না এগুলো। গুগল এসইও স্টার্টার গাইড 2024, গুগল এসইও গাইড ফর বিগিনিং, গেট এ রিফ্রেশ, হাউ টু গেট ইউর ওয়েবসাইট টু দ্য টপ গুগল, গুগল এসইও গাইড এক্সপ্লেইন, ফ্রি গুগল এসইও গাইড, হ্যাঁ, দ্য আলটিমেট গুগল এসইও গাইড। এখান থেকে আমরা আইডিয়া নিব যে মানুষ অন্যান্য যারা আছে তারা কিভাবে টাইটেলটা দিচ্ছে। এখান থেকেও যদি ভালো না পাই, তাহলে আমরা এসইও টাইটেল জেনারেটর লিখে সার্চ দেন, অনেকগুলো। এখন তো এআই এর যুগ, এসব জায়গায় আপনার ইয়েটা দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে টাইটেল জেনারেট করেন, দেখবেন যেখানে একটা টুলস, এই স্টেপের একটা টুলস আছে টাইটেল জেনারেটর, এটা মোটামুটি ভালো। যে কোনো একটা টুলস দিয়ে আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন কতগুলো, হাউ টু অপটিমাইজ ইউর ওয়েবসাইট ফর গুগল এসইও, 7 কমন গুগল এসইও মিস্টেক টু অ্যাভয়েড। এখানে তো এক্সাক্ট গুগল এসইও গাইড, হাউ টু কন্ডাক্ট কিওয়ার্ড রিসার্চ ফর গুগল এসইও, হাউ টু ইমপ্রুভ ইউর সাইট র্যাঙ্কিং। ভালো কোনো কিওয়ার্ড ইয়ে কিন্তু পাচ্ছি না। তো আমরা নিজেরা একটা লিখি, গুগল এসইও গাইড ফর 2024। দেখেন এই টাইটেলটা যদি আমরা এর থেকে বেশি বড় করতাম, তাহলে কিন্তু নিচের দিকে এই যে গ্রিন রেড মার্ক চলে আসতো। রেড মার্ক চলে আসা মানে এরা কিন্তু মেজারমেন্ট করে দিচ্ছে যে টাইটেলটার লেন্থ অনেক বেশি হয়ে যাচ্ছে, সো অলওয়েজ এই গ্রিন মার্কের মধ্যে রাখবেন। এই হচ্ছে আপনার ওয়েবসাইটের এসইও টাইটেল। এর ভিতরে দেখেন কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ডটা বলা হয়েছিল প্রথমে দেওয়ার কথা, দিতে পারলে ভালো, না দিতে পারলে কোনো প্যারা নেই। এখন এসইও আসলে এরকম না যে কিওয়ার্ডটা একবার প্রথমে দিতেই হবে, ব্যাপারটা এরকম না। তো দেখেন আমরা এই যে এসইও অ্যানালাইসিসে ক্লিক করেন, দেখেন এখানে কিছুটা আমাদের ইয়ে দিচ্ছে, এসইও টাইটেল হোয়াইট। হোয়াইট মানে কি? চড়া। গুড জব মানে ওই যে লেন্থের মধ্যে আমরা লিখছি। তারপরে টাইটেল নিয়ে আরো কিছু বলছে, কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, এটা বা কি ফ্রেজ ডেন্সিটি, প্রিভিয়াস ইউজ কি ফ্রেজ। আচ্ছা এইখানে দেখেন, কি ফ্রেজ ইন টাইটেল, the exact match of the focus keyword appear in the SEO title but not at the beginning। এরা বলতেছে যে এক্সাক্ট ম্যাচ, তুমি যে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করতে চাচ্ছ সেই কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে দিচ্ছে তো ভালো কথা, কিন্তু এটা প্রথমে দেওয়া উচিত ছিল, ওরা বলতেছে। কিন্তু এটা ডোন্ট কেয়ার, ওরা যা বলবে তা কিন্তু আমরা করবো না। এই যে স্লাগ, স্লাগ মানে ইউআরএল, স্লাগের মধ্যে আমি যা দিব সেটা হচ্ছে আমার রুট ডোমেইনের পরে যে অ্যাড হবে, এই হচ্ছে আমার রুট ডোমেইন। আমার রুট ডোমেইন কি? ডেভ হাইপেন ডিএম ব্যাস 248.pantheonSite.io। এরপরে আমি যে স্লাগে যা দিব সেটা আমার ওখানে যে হাজির হবে। স্লাগে অ্যাকচুয়ালি আমি কি দিব? স্লাগে আমার যে মেইন কিওয়ার্ড ওই অংশটুকুই দিব, ওই যে গুগল এসইও গাইড। এই যে কমপ্লিট ট্রিট এসব দেওয়ার দরকার নেই আমাদের কোনো, গুগল এসইও গাইড এতটুকু দিলেই নাও। স্লাগটা ছোট রাখার চেষ্টা করতে হবে। এই যে দেখেন এখানে বলা আছে স্লাগটা ছোট, প্লেস দ্য ফোকাস কিওয়ার্ড ইনটু ইট, ফোকাস কিওয়ার্ডটা এর ভিতরে দিবেন, স্লাগটা ছোট রাখার চেষ্টা করবেন। এনাফ। মেটা ডেসক্রিপশন কি জিনিস? মেটা ডেসক্রিপশনটা 160 ক্যারেক্টার এবং 940 পিক্সেলের মধ্যে রাখতে হয়, এবং মেটা ডেসক্রিপশনের ভিতরে শুধু কিওয়ার্ডটা প্লেস করতে হয়। হ্যাঁ, মেটা ডেসক্রিপশন যথেষ্ট সিটিআর বেস দেখতে হয় যেন ক্লিক করে। তো আমরা একটা মেটা ডেসক্রিপশন লিখি, লেটস এক্সপ্লোর দ্য লেটেস্ট গুগল এসইও গাইড ফর
দেখেন, লেটস এক্সপ্লোর দ্য লেটেস্ট গুগল এসইও গাইড। এর মধ্যে দেখেন আমাদের কিওয়ার্ডটা আছে এবং ইন্ডাস্ট্রি বেস অনেক কথা, যেমন এখানে বলা আছে কি ফোকাস ইউএসপি মানে ইউনিক সেলিং পয়েন্ট আপনার ডেসক্রিপশনের মধ্যে লিখতে হবে। ইউনিক সেলিং পয়েন্ট কি জিনিস? এই যে আপনি একটা গুগল এসইও গাইডের মধ্যে ইউনিক সেলিং পয়েন্ট কি? হাই র্যাঙ্কিং। এসইও মানে র্যাঙ্কিং এর কথা আসবে। তারপর কি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, র্যাঙ্কিংটা কোথায়? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে আসবে। দেখেন এখানে গ্রিন দেখাচ্ছে, আমরা এখন গ্রিন লাইনের মধ্যে আছি। সো এইখানে দেখেন নিচের রিমার্কটা দেখেন, আহ মেটা ডেসক্রিপশন কি ফ্রেজ? মেটা ডেসক্রিপশন সুন্দর, মেটা ডেসক্রিপশন ওয়েল ডান, ক্লিয়ার। সো মেটা ডেসক্রিপশন লিখলাম আমরা, স্লাগ লিখলাম, তারপর হচ্ছে এসইও টাইটেল লিখলাম, ক্লিয়ার। এই দুটো নিচে থেকে আমরা রিমার্কও দেখলাম। এখন আমরা আসবো আচ্ছা কন্টেন্ট আর নিয়ে আসা হয়নি এর মধ্যে, নিয়ে আসি, মিস্টেকলি মনে হয় এটা হয়নি। আচ্ছা যে কোনো একটা কন্টেন্ট নিয়ে আসি আমরা, আচ্ছা, প্যারা নিয়ে লাভ নেই, এখান থেকে নিয়ে যাবো। ব্যাস, এবার আমরা হেডিং নিয়ে কথা বলবো। ওই যে হেডিংটা তো আপনারা জানেন, কন্টেন্টটা পড়বেন, পুরো কন্টেন্টটা পড়ার পরে আপনারা বুঝবেন যে কোনটা কোন হেডিং দিবেন, তাই না? মনে করেন অ্যাট এ গ্লান্স, এটা তো কোনো হেডিং না, এটা জাস্ট বোল্ড করে দেন এখান থেকে এইভাবে। এখানে হেডিং প্রথমে কোথায় শুরু হবে? আন্ডারস্ট্যান্ডিং গুগলস জন মুলার পার্সপেক্টিভ। তো এখানে এখানে একটা আমরা হেডিং নিব। তাহলে কি করব? এটা, এই যে দেখেন, এই যে প্যারাগ্রাফ আছে না, প্যারাগ্রাফে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এই যে হেডিং আছে, এই হেডিং এ ক্লিক করবেন। তাহলে এটা কি বাই ডিফল্ট ভাবে H2 আছে, তো H2 থাকবে, তাই না? আমরা তো H2 করবো, তো এটা H2 থাক। H3 করতে চাইলে H3 করবেন, তো এটা তো আর H3 করবো না আমরা। তারপর টেকনিক্যাল এসইও এন্ড ফান্ডামেন্টাল অফ ফ্যাক্টর, এটা তো একটু পড়তে হবে, পড়ে পড়ে দেখতে হবে কোনটা 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 কি ধরনের হেডিং আসবে, এগুলো কিন্তু সব পড়ে পড়ে দেখা। যেমন এটা H2, আন্ডারস্ট্যান্ডিং গুগল জন মুলার পার্সপেক্টিভ। এর ভিতরে দেখেন এইটা H3, এইটা H3, এই আবার দেখেন আরেকটা H2 কি টেকনিক্যাল এসইও ফ্যাক্টর। এইভাবে আপনারা পড়ে পড়ে দেখে কোনটা কার আন্ডারে আছে, এইভাবে আপনারা H1 H2 H3 ট্যাগ গুলো সব সেট করবেন, ক্লিয়ার। হেডিং ট্যাগ হয়ে গেল। এখন চলে আসে ইমেজের অংশ। ইমেজ কিভাবে সেট করতে হয়? দুই ভাবে, একটা কন্টেন্টের দুই ধরনের ইমেজ হয়, একটা হয় ফিচার ইমেজ আর একটা হয় জেনারেল ইমেজ। এই কন্টেন্টে দেখেন, কন্টেন্টে ঢোকার সঙ্গে সঙ্গে যে একটা ইমেজ দেখতে পাচ্ছেন না, এটাকে বলা হয় ফিচার ইমেজ। ফিচার ইমেজ কি করে? পুরো কন্টেন্টটাকে রিপ্রেজেন্ট করে। লাইক দ্যাট, আপনাকে মনে করেন একটা গরুর রচনা লিখতেছেন, তাহলে গরুর রচনার ফিচার ইমেজ কি দিবেন? একটা গরুর ছবি দিবেন, যেটা দেখে বোঝা যায় যে এখানে একটা গরু নিয়ে লেখালেখি হচ্ছে। তো কিছুদিন পর পর আপনি গরুর পা নিয়ে যখন লিখবেন, মনে করেন এখানে গরুর পা নিয়ে লিখতেছেন, তাহলে এখানে গরুর পা একটা ছবি দিবেন। এখানে মাথা নিয়ে লিখতেছেন, তাহলে গরুর মাথার একটা ছবি দিবেন। এখানে লেজ নিয়ে লিখতেছেন, গরুর ল্যাঞ্জার একটা ছবি দিবেন, ঠিক আছে? এবং দেখেন এখানে কিছু, এই যে এটা কি মোবাইল অপটিমাইজ নিয়ে কথা বলা হয়েছে, এখানে একটা ওইরকম একটা ছবি দেওয়া হয়েছে। তারপর এখানে দেখেন কি ই কমার্স ওয়েবসাইট নিয়ে কথা বলা হয়েছে, এখানে ই কমার্স রিলেটেড একটা ছবি দেওয়া হয়েছে। এরকম ভাবে ছবি দিতে হয়। তো কিভাবে ফিচার ইমেজ সেট করা যায়? এই যে এখান থেকে ফিচার ইমেজ দিতে হয়, এই যে সেট ফিচার ইমেজ। তো আমরা এখান থেকে কপি করি, আমাদের এত টাইম তো নেই এখন একটা ইমেজ রেডি করার। মনে করেন এই ইমেজটা আমরা কপি করলাম, এখানে সেভ ইমেজ করলাম। আচ্ছা, ফিচার ইমেজ আমরা এখানে সেট করবো। ফিচার ইমেজটা অলওয়েজ অপটিমাইজ করবেন আপনার যে মেইন কিওয়ার্ড সেটা দিয়ে। মেইন যে কিওয়ার্ড, মনে করেন গুগল এসইও গাইড, এটাই তো আমাদের মেইন কিওয়ার্ড ছিল, তাই না? আমরা এখানে তো মেইন কিওয়ার্ড হিসেবে এটাই সেট করছি, এই যে মেইন কিওয়ার্ড। যাতে করেন সেট ফিচার ইমেজ দেন, আপলোড ফাইল, ইমেজ, সিলেক্ট ফাইল, এইটা আমাদের ফিচার ইমেজ। ফার্স্ট অফ অল এটা আপনি আগে রিনেম করে নেন আমাদের কিওয়ার্ড দিয়ে। এই হচ্ছে আমাদের কিওয়ার্ড। রিনেম করার কি কাজ? এই যে হাইপেন দিয়ে ব্লক করে দিব, ক্লিয়ার। ইমেজটা এর ভিতরে আপলোড করে দেন। মেইন যে কাজ, ইমেজের রিনেম করেন চাই না করেন, ডোন্ট কেয়ার। ওয়েবসাইট এসইওতে এই যে অল ট্যাগ নামে একটা সেগমেন্ট থাকে, যেটাকে বলা হয় অল্টারনেটিভ ট্যাগ। এই অল ট্যাগটা আপনাকে এইখানে আপনার কিওয়ার্ডটা দিতে হবে। তো ফিচার ইমেজে দিবেন মেইন কিওয়ার্ড, এরপরে যে ইমেজ গুলো আসবে এগুলো আপনি সেকেন্ডারি কিওয়ার্ড গুলো দিতে পারেন, অথবা যে মনে করেন ওই যে গরুর রচনা লিখতেছেন, গরুর পা আসলে এখানে অল ট্যাগে পা দিবেন। হ্যাঁ, এটা এটা না দিলে কিন্তু গুগল আপনার ইমেজ সম্পর্কে বুঝবে না এবং আপনার ইমেজটা আলাদা করে ইমেজ সেগমেন্টে র্যাঙ্কিং দিবে না, ঠিক আছে? এটা যদি না দেন, গুগলকে এখানে বলে দিতে হয়, কারণ গুগল ভাই একটা মেশিন। মনে করেন এই ইমেজ, মনে করেন একটা ইমেজ, আমি যদি এক্সাম্পল দেই টাইগার। আচ্ছা, আহ, দেখি একটা এক্সাম্পল দেওয়ার মতো। হ্যাঁ, আমরা এখানে যারা আছি 30-40 জন, আমরা তো কেউ না কেউ বলতে পারে যে ভাই এই ইমেজ দিয়ে টাইগার বোঝাচ্ছে, কেউ একজন বলতে পারে ধর্মিয়া কি টাইগার বোঝাচ্ছে, এই গাছটা দেখাচ্ছে, এই ইমেজ দিয়ে আসলে এই গাছটার ইমেজ বোঝাচ্ছে।
আরেকজন বলতে পারে মিয়া কিছু খাইয়ে আইছে নাকি, এই ইমেজ তো পিছনে এই যে দেখেন এই যে ঘাস বনটা বোঝানো হচ্ছে ইমেজ দিয়ে। তো কার কথা, কারোর কথা কোনো ভুল আছে? সবাই তো এক একজন এক এক রকম পার্সপেক্টিভ থেকে ঠিক আছে। বাঘও দেখা যাচ্ছে ইমেজ দিয়ে, আপনি যদি মনে করেন না এই যে গাছটাকে রিপ্রেজেন্ট করতে চাই দেখা যাচ্ছে। তো গুগলের ফিল্টার, গুগলের যখন এই আছে, ওরাও কিন্তু কনফিউজড হয়ে যায় যে ইমেজ দিয়ে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন। তো গুগল যখন কনফিউজড হয় তখন এই যে গুগলকে এইখানে ডিফাইন করে দিতে হয় যে দাদু আমি এই ইমেজ দিয়ে কিন্তু এটা বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, দিয়ে অবশ্যই অল ট্যাগ দিবেন। ইমেজ এসইও, ওয়েবসাইট ইমেজ এসইও মানে অল ট্যাগ দিয়ে এটা সেট ফিচার ইমেজ করে দেন। এটা আপনার ফিচার ইমেজে সেট হয়ে যাবে। এবার মনে করেন এখানে আপনি পার্টিকুলার আর যা যা এখানে একটা ইমেজ আপনি নিতে চাচ্ছেন নিয়ে নেন। এখানে একটা ইমেজ, একটা ইমেজ, এই যে ইমেজ সেগমেন্ট নিয়ে আসেন। নেওয়ার পরে মিডিয়া লাইব্রেরিতে এখান থেকে যে কোনো একটা ইমেজ মনে করেন আপনার পছন্দ, এই ইমেজটা পছন্দ অথবা এই ইমেজটা পছন্দ, এর অল ট্যাগ দিয়ে দেন। এই তো অপটিমাইজ তো আগে করবেন ইমেজটা। এই দেখেন এখানে কিন্তু ইমেজ, ইমেজের ফাইল নেমটা দেখছেন, এই ফাইল নেমটা কিন্তু এই যে আগে বলছি না এখানে ইমেজ অপটিমাইজেশন একটা কথা কি, সরি এই যে এটা, ইমেজ শুড অলওয়েজ বি অপটিমাইজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল বিফোর আপলোডিং দেম টু ওয়েবসাইট। ইমেজটা ওয়েবসাইটে আপলোড করার আগে অপটিমাইজ করে আনতে হবে, তার রিনেম করে আনতে হবে। যদি রিনেম না করেন তাহলে কিন্তু ফাইল নেম ভুল দেখাবে। তো এখানে যে ইমেজটা নেবেন তার একটা অল ট্যাগ লিখবেন সেকেন্ডারি কিওয়ার্ড অনুযায়ী। তো আমাদের যেহেতু অল ট্যাগ নেই আমি লিখলাম না, জাস্ট আপনারা আপনার তো অবশ্যই লিখবেন। এটা দিয়ে আঙুল বোঝাচ্ছে আঙুল দিবেন। তো এখন এই কন্টেন্টের সাথে কিন্তু এটা রিলেভেন্ট না, এই জন্য আমি এটা নিয়ে কথা বলছি না। ব্যাস, তাহলে ইমেজ নিয়ে আমাদের কাহিনী শেষ হয়ে গেল। এখানে দেখেন ইমেজ নিয়ে একটা রিমার্ক আমাদের দিচ্ছে কিনা, ওই ইমেজের রিমার্ক ওই, এই যে ইমেজ কি ফ্রেজ গুড জব, ইমেজের ভিতরে কি ফ্রেজটা আছে, কি ফ্রেজ মানে কিওয়ার্ড, ইমেজ গুড জব আমরা ইমেজ ইউজ করছি। এইবার আমাদের দুটো অংশ আছে, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং আর একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং। আচ্ছা, এই কন্টেন্টটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন, কোথায় নিয়ে যাবে, অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। ক্লিয়ার? আবার এখানে ক্লিক করেন, কোথায় নিয়ে যাচ্ছে, আমারই ওয়েবসাইটের অন্য একটা আর্টিকেলে নিয়ে যাচ্ছে। তো এই যে আমি ক্লিক করলাম অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্কিং অথবা আউটবাউন্ড লিঙ্কিং। তার মানে আমার ওয়েবসাইটে যখন অন্য কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক করি সেটাকে বলা হয় এক্সটার্নাল অথবা আউটবাউন্ড লিঙ্ক। যদি আমার ওয়েবসাইটের অন্য কোনো পেজের সাথে আমি লিঙ্কিং করি লাইক দ্যাট, এই যে এইটা এইটা এইটা, তাহলে এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্কিং অথবা ইনবাউন্ড লিঙ্কিং। এটা করতে হয়, কেন করতে হয় জানেন? করতে হয় গুগলকে একটা কন্টেন্টের রাইট ইনফরমেশন দেওয়ার জন্য। মনে করেন একজন ইউজার আমার কন্টেন্টটা এসে পড়তেছে, পড়তে 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 গুগলস জন মুলার, আরে ভাই জন মুলার কে, এবারে তো নাও চিনতে পারে। যদি চিনেই থাকবে তাহলে কেন পড়বে? তারপরে অ্যাকর্ডিং টু জন মুলার টেকনিক্যাল টেকনিক্যাল এসিও কি জিনিস ভাই, ক্রাউডেবিলিটি কি জিনিস, স্ট্রাকচার ডাটা কি জিনিস, মোবাইল ফ্রেন্ডলিনেস কি জিনিস, ইন্ডেক্সেবিলিটি কি জিনিস, ইউজার এক্সপিরিয়েন্স কি জিনিস, এগুলো তার মনে কোশ্চেন আসতে পারে না? তো যদি আপনার ইউজার, আপনার রিডার, যারা আপনার আর্টিকেলটা পড়তেছে, আপনার আর্টিকেল পড়ে যদি সে আরো টেনশনে পড়ে যায় যে এইগুলো আপনি লিখছেন, মানে বঙ্কিমচন্দ্রের মতো লেখা যাবে না, যা পড়ে যার অর্থ আপনার জানা নেই, আপনি আপনার ইউজারকে যদি 100% বোঝাতে না পারেন আপনার কন্টেন্ট সম্পর্কে, তাহলে আপনার কন্টেন্টটা ফেল। এবং এই কন্টেন্টটা এক দু লাইন পড়ে ক্লায়েন্ট এখান থেকে চলে যাবে, ভাববে কি যে না এই সব কি বংচং ওয়ার্ড ইউজ করছে যার অর্থ আমি বুঝি না, এখানে আমি পড়বো না। কিন্তু এরকম যদি আপনি ওয়ার্ড ইউজ করেন ভালো কথা, কিন্তু তার সাথে যদি আপনি রেফারেন্স দেন যে ভাই এই ওয়ার্ড দ্বারা এটা বোঝা যায়, রেফারেন্স দুই রকম হতে পারে। যেমন টেকনিক্যাল এসইওতে, টেকনিক্যাল এসইও নিয়ে আমারই ওয়েবসাইটে একটা আর্টিকেল লেখা আছে, এই জন্য আমি ইন্টারনাল লিঙ্কিং করছি আমারই ওয়েবসাইটে যে ভাই তুমি যদি টেকনিক্যাল এসইও না বোঝো তো এখানে ক্লিক করে টেকনিক্যাল এসইও যা করে আসো, তাই শেষ। ইন ইন্ডেক্সেবিলিটি নিয়ে আমার ওয়েবসাইটে কোনো কন্টেন্ট নেই, কিন্তু গুগল থেকে খুঁজে অন্য একটা ওয়েবসাইটে দেখলাম যে ইন্ডেক্সেবিলিটি সম্পর্কে এখানে ভালো লেখা আছে, সেই লেখাটা আমি এখানে অ্যাড করে রাখছি। এটা অ্যাড করে রাখছি কাদের জন্য, আমার ইউজারদের জন্য, যারা আমার কন্টেন্টটা রীতিমতো পড়ে রোজ রোজ, তারা যেন আমার এখানে এসে ফ্রাস্ট্রেট না হয়ে যায়। ক্লিয়ার? তারা যেন একটা 100% ইনফরমেশন আমার কন্টেন্ট থেকে পেয়ে যায়। এখন আপনি যদি এরকম আপনার কন্টেন্টটা রিসোর্সফুল করতে না পারেন, গুগল আপনাকে পছন্দ করবে না। এই জন্য ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কিং করতে হয়। যে যে টপিক গুলো আপনার কাছে মনে হবে যে করা দরকার করবেন। যেমন মনে করেন আপনি একটা ইন্টারনাল লিঙ্কিং করেন। আচ্ছা,
ভিজিবিলিটি অন সার্চ ইঞ্জিন, মনে করেন এটার উপরে আপনি একটা ইন্টারনাল লিঙ্কিং করবেন। যেহেতু আমাদের ওয়েবসাইটে ওরকম কোনো ইয়া নেই, মানে কোনো আর্টিকেল তো নেই যে অন্য কোনো সাথে আমরা ইন্টারনাল লিঙ্কিং করবো, আমরা হোম পেজের সাথেই করি অথবা এই যে গ্রোসারিজ পেজের সাথে করি। এই রিকোয়েস্টটা কপি করেন, কপি করে এই যে যার উপরে ইন্টারনাল লিঙ্কিং করবেন সেটার উপরে আপনি এইভাবে সিলেক্ট করবেন, করার পরে যে দেখেন লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করেন, ক্লিক করে এখানে লিঙ্কটা দিয়ে দেন, দিয়ে দিয়ে যে লিঙ্ক করেন, এখানে দেখেন ইন্টারনাল লিঙ্কিং হয়ে গেছে। ক্লিয়ার? এখন মনে করেন আপনার কাছে এই যে গুগল অ্যালগোরিদম, এটা কি, এটা আপনি ইউজারকে জানাতে চাচ্ছেন, তো এটা আবার আপনার ওয়েবসাইটে লেখা নেই, তাহলে গুগলে সার্চ করেন গুগল অ্যালগোরিদম কি জিনিস, মনে করেন এখানে গুগল অ্যালগোরিদম সম্পর্কে লেখা আছে, এই আর্টিকেলটা আপনি এখান থেকে কপি করেন, কপি করে এখানে গুগল অ্যালগোরিদম, এটাকে ইন্টারনাল লিঙ্কিং, এটা কি হলো এক্সটার্নাল লিঙ্কিং, এটা হলো এক্সটার্নাল লিঙ্কিং, কারণ কি অন্য ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করা, এটা হলো ইন্টারনাল লিঙ্কিং। ব্যাস এই হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, এরকম যত টার্ম আসে আপনি এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্কিং করতে থাকবেন, যেন আপনার পুরো কন্টেন্টটা রিসোর্সফুল হয়ে যায়। এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন কোনো এক্সটার্নাল লিঙ্কিং করবেন অন্য ওয়েবসাইটের সাথে, জাস্ট লিঙ্ক করার পরে এই যে এডিট লিঙ্কে যাবেন, যাওয়ার পরে যে অ্যাডভান্সে যাবেন, যাওয়ার পরে এই যে জাস্ট এখান থেকে এই যে নো ফলো করে দিবেন। ক্লিয়ার? অবশ্যই এখান থেকে নো ফলো করে দিবেন। আবারও বলি, এই যে ক্লিক করেন, এখানে করার পরে যে এডিট সেগমেন্টে যাবেন, যাওয়ার পরে যে অ্যাডভান্স থাকবে এরকম অ্যাডভান্স সেগমেন্টে যাবেন, যাওয়ার পরে এটা নো ফলো করবেন। নো ফলো কেন করলাম, কেন করতে হবে, এটা আমরা কোথায় জানবো? অফ পেজ এসইও ক্লাসে যে আমরা এটা জানবো যে কেন আমাদের নো ফলো করা উচিত। সকল প্রকার এক্সটার্নাল লিঙ্ক অর্থাৎ আউটবাউন্ড লিঙ্ক আমাদেরকে কি করতে হবে? নো ফলো করতে হবে, করার পর এটা পাবলিশ করে দিতে পারবেন। তো আমরা নিচের থেকে আরো রিমার্ক গুলো দেখি, কি কি রিমার্ক আছে এখানে, আরো কি কি কাজ করা লাগে। আচ্ছা, আউটবাউন্ড লিঙ্ক, এরা কি বলতেছে, নো আউটবাউন্ড লিঙ্ক অ্যাপিয়ার ইন দ্য পেজ এট দ্য, আচ্ছা আউটবাউন্ড লিঙ্ক তো করছি আমরা, এরকম কয় কেন? এই যে আউটবাউন্ড লিঙ্ক গুলা, আচ্ছা আউটবাউন্ড লিঙ্ক যদি আমরা এই যে নো ফলো করে দিই, তাহলে এরা অনেক সময় ডিটেক্ট করে না, এখানে ওটা প্যারা নিয়ে কোনো লাভ নেই এরা। না, এবার করছে আউটবাউন্ড লিঙ্কটা ভুল ছিল আমাদের, এবার দেখেন আউটবাউন্ড লিঙ্ক বলছে, ওরা বলছে কি এটাকে নো ফলো করা হয়েছে। এরা যা বলে বলুক, আমার মাথা ব্যথা নেই, ঠিক আছে, আপনাদেরও মাথা ব্যথা করার দরকার নেই, আমরা অলওয়েজ আউটবাউন্ড লিঙ্কটা নো ফলো করে রাখবো। আর একটা কথা বলছে কি ফ্রেজ ডেন্সিটি, তা কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড 3 টাইম, 3 বার শুধু কিওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে, দ্যাটস লেস, যাই বলুক না কেন, উই ডোন্ট কেয়ার। আমরা একদম নিচের দিকে আসেন, দেখেন কত টেক্সট লেন্থ, দ্য টেক্সট কন্টেন্ট 3023টা ওয়ার্ড আছে এই কন্টেন্টের মধ্যে, 3023টা ওয়ার্ডের ভিতরে কিওয়ার্ডটা সর্বোচ্চ কয়বার ইউজ করা যাবে, আমি বলেছিলাম 1000 ওয়ার্ড হলে 3 বার, 2000 হলে 5 বার, 3000 হলে 5 বার অথবা 6 বার। তো এর ভিতরে সর্বোচ্চ আমরা 5 থেকে 6 বার আমরা আমাদের কিওয়ার্ডটা ইউজ করতে পারি। ঠিক আছে? তো এখানে এই যে আই বাটনে ক্লিক করেন, আই বাটনে ক্লিক করলে দেখা যাবে 3 বার কোথায় কোথায় কিওয়ার্ডটা ইউজ হয়েছে। এই একবার, এই একবার, আর এই একবার, এই 3 বার ইউজ হয়েছে। এখনো এই কন্টেন্টের মধ্যে 3 বার এই কিওয়ার্ডটা ইনপুট করা লাগবে। সো আপনি, আমি এসইও এক্সপার্ট, আমাদের এটাই কাজ। ক্লিয়ার? সো এই কাজটা আমাদের করতে হবে, রাইট? তাহলে আমরা এখানে কি কি কাজ করলাম একটু দেখেন, অন পেজ এসইও এর ভিতরে ইমেজ নিয়ে কাজ করলাম, ইমেজের গুড জব আমরা পাইছি। ইন্টারনাল লিঙ্কিং করলাম, ওকে। কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, এর কথার অর্থ হচ্ছে প্রথম যে ইন্ট্রোডাকশন থাকে, প্রথম যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের ভিতরে কিওয়ার্ডটা একবার রাখার কথা বলা হয়। ঠিক আছে, এটা রাখবেন। ভালো, যদি না রাখতে পারেন কোনো সমস্যা নেই, তবে রাখা উচিত। ঠিক আছে? এই টুলস যে সবসময় গ্রিন করতে হবে তা কিন্তু না। এমনও সাইটে এসইও করছি, সে সাইট র্যাঙ্ক করছি যে এই টুলস এখানে কোনো কিওয়ার্ডই দেইনি, এইসব কোনো কিওয়ার্ডই দেইনি, জাস্ট টাইটেল দিছি, এখানে স্ল্যাগ দিছি, মেটা ডেসক্রিপশন দিছি, দিয়ে কন্টেন্টের মধ্যে কোথায় কি ছবি দিতে হবে, ছবি আমার মতো আমি দিয়ে দিছি। হ্যাঁ, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং, যেটা কারণ এটা একটা আইডিয়া হয়ে যায়, টুলস গুলো তো জাস্ট আপনাদের প্রথমে এখন একটু সাপোর্ট দিবে, পরে এগুলো কোনো প্রয়োজনই হবে না। কি ফ্রেজ মেটা ডেসক্রিপশন, এটা করছি, মেটা ডেসক্রিপশন নিয়ে কাহিনী শেষ। প্রিভিয়াস ইউজ কি ফ্রেজ, এটাকে বলতেছে কি, এটাকে বলা হয় গুগলে একটা কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন নামে একটা টার্ম আছে, এটা একটু স্টাডি করবে। এসইও, CANNA
ক্যানাবিলাইজেশন, তার মানে আপনি যদি এই যে ক্যানাবিলাইজেশন তার মানে হচ্ছে আপনি যদি একটা কিওয়ার্ড দিয়ে মাল্টিপল পেজ র্যাঙ্কিং করার চেষ্টা করেন তাহলে এটাকে বলা হয় গুগলের কিওয়ার্ডে ক্যানাবিলাইজেশন। মানে একটা কিওয়ার্ড সার্চ করা হলো কিন্তু আপনার ওয়েবসাইটে দুইটা তিনটা পেজ র্যাঙ্ক করলো, এটা গুগল পছন্দ করে না। একটা কিওয়ার্ডের জন্য একটাই পেজ টার্গেট করে কাজ করতে হয়। এই জন্য এরা বলতেছে যে তুমি আগে কোনো পেজে এই কিওয়ার্ডটা ইউজ করোনি র্যাঙ্কিং এর জন্য, সো এটা গুড জব। তারপরে কি ফ্রেজ ইন স্লাগ, স্লাগ মানে যে ইউআরএল, টেক্সট লেন্থ এত, এসইও টাইটেল এত। তো এই কাজগুলো আমরা পড়ছি। আর এখানে ইমপ্রুভমেন্ট করার কথা বলতেছে কি আউটবাউন্ড লিঙ্ক, যেটা আমরা কি বলে আমরা নো ফলো করেছিলাম। আর কি বলছে কি ফ্রেজ ইন এসইও টাইটেল, মানে এসইও টাইটেল যেটা লিখছি বলতেছে কিওয়ার্ডটা প্রথমে দেওয়ার কথা, সো উই ডোন্ট কেয়ার, এটা কোনো ম্যাটার করে না, প্রথমে দেই আমরা শেষ টাইম, জাস্ট এটা পাবলিশ করে দিবেন, আপনার অন পেজ এসইও হয়ে গেল। ক্লিয়ার? এইভাবে প্রত্যেকটা পেজের জন্য একটা ওয়েবসাইটের 1000 ব্লগ পোস্ট থাকতে পারে, 1000 পেজ থাকতে পারে, 1000 প্রোডাক্ট থাকতে পারে। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য, প্রত্যেকটা পেজের জন্য আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকটা পেজের জন্য আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করে ওই কিওয়ার্ড দিয়ে প্রত্যেকটা পেজকে আমাদের অন পেজ অপটিমাইজেশন করতে হবে। ক্লিয়ার? সো আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই, আমি জানি আপনারা করবেন না, আমার দৃঢ় বিশ্বাস। দেখেন হোমওয়ার্কটা কি, আপনাকে একটা কিওয়ার্ড দিছি আমি, কোয়ালিটি এসইও কন্টেন্ট। টপিক কি? হাউ টু রাইট কোয়ালিটি এসইও কন্টেন্ট। 1000 থেকে 1200 ওয়ার্ডের একটা কন্টেন্ট লেখেন আপনি, লিখে ওই কন্টেন্টটা আপনার ওয়েবসাইটে পাবলিশ করেন। তার টাইটেল কি হবে, মেটা ডেসক্রিপশন কি হবে, ইউআরএল কি হবে, তার H1 H2 H3 ট্যাগ, যা যা যে ট্যাগ আপনি ইউজ করবেন তার প্রপার ইউজ করবেন। ইমেজ ইউজ করবেন মিনিমাম তিনটা রিলেভেন্ট ইমেজ ইউজ করবেন এই কন্টেন্টের মধ্যে, এবং পসিবল ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং করবেন। লিঙ্কিং করে ওই লিঙ্কটা আপনি জাস্ট আগামীকাল হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। আই হোপ আপনারা ক্লিয়ার। এখন আমরা দেখেন অন পেজ এসইওর যা কাজ আসে আপনারা পারবেন। $250 বিনিময়ে কি করতেছে বলেন তো? একটা পেজ অপটিমাইজ করে দিচ্ছে। একটা পেজের কি কাজ করে দিচ্ছে? তার টাইটেলটা অপটিমাইজ করে দিচ্ছে। পারবেন আপনারা? পারা উচিত। H1 H2 H3 ট্যাগ যদি কোনো প্রবলেম থাকে সেটা ঠিক করে দিচ্ছে, মেটা ডেসক্রিপশন লিখে দিচ্ছে, আর 5টা কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে $250 বিনিময়ে। এটা মোটেই কঠিন কাজ না। তারপরে $50 বিনিময়ে কি করতেছে দেখেন, একটা পেজ অপটিমাইজ করে দিচ্ছে, টাইটেল অপটিমাইজ করে দিচ্ছে, হেডিং অপটিমাইজ করে দিচ্ছে, মেটা ডেসক্রিপশন লিখে দিচ্ছে, 5টা কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে। স্ট্যান্ডার্ডের পর $140 বিনিময়ে 10টা পেজ করে দিচ্ছে, টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইমেজের অল ট্যাগ দিয়ে দিচ্ছে সবগুলা, আর 20টা কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে। সো এই যে কাজ, প্রচুর পরিমাণ কাজ পাচ্ছে মানুষ। আর কাজ পাক আর না পাক ওই হিসাব আলাদা, কত টাকা কামাই করবো কি বৃত্তান্ত ওই চিন্তা এখন করলে কাজ শেখা যাবে না। কাজ আগে চোখ বন্ধ করে শেখেন, কাজ পারলে ভাই দুনিয়ায় কোনো না কোনো ভাবে আপনি ইনকাম করতে পারবেন। ইটস ওকে, ফাইবার থেকে হয়তো আপনি সফল হলেন না, কোনো না কোনো ভাবে আপনি ইনকাম করতে পারবেন। সো আগে কাজ শেখাটা ইনশিওর করেন। কাজ পাবেন এই ইনসিউরিটি আপনাকে কে দিতে পারে ওটা তো অনেক পরের ব্যাপার। কেউ ইনসিউরিটি দিয়েছিল যে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করলে আপনার সরকারি চাকরি হবে, বিসিএস ক্যাডার হবে? তারপরে তো আপনি এতদিন ধরে পড়াশোনা করে আসছেন। সো বি কেয়ারফুল, চোখ বন্ধ করে আগে কাজ শেখেন ভাই, ইনকাম করে। ভাই আমরা যখন এসিও করব, যে কন্টেন্টটা বায়ার আমাদের দিবে, ওই কন্টেন্টটা কি আমাদের নিজে ক্রিয়েট করা লাগবে না বায়ার আমাদেরকে দেবে? আচ্ছা, দুই ভাবে হতে পারে। ক্লায়েন্ট ক্লায়েন্ট দুই ভাবে আসে। এক হচ্ছে ক্লায়েন্টের মনে করেন 100টা পোস্ট দেওয়া আছে, অথবা ক্লায়েন্টের 1000 প্রোডাক্ট আছে, অথবা ক্লায়েন্টের 10টা পেজ আছে। ক্লায়েন্ট বললো কি যে আমার কন্টেন্ট দেওয়া আছে, আপনি এসইও করে দেন। এখন এসইও করার জন্য যদি সেখানে লিটল বিট কন্টেন্ট অ্যাড করা লাগে তাহলে আপনাকেই করতে হবে, এই একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, মনে করেন ভাই আমি একটা বিজনেস করি, মনে করেন আমি ডাল বেচি নাহলে গম বেচি, আমার একটা দোকান আছে, আমি বললাম আরিফুজ্জামান ভাই আমি কিছু বুঝি না, আমার একটা ওয়েবসাইট আছে, আপনি এটা এসইও করেন। তো আপনি এর জন্য কোন পেজ ক্রিয়েট করা লাগবে, কি করা লাগবে আপনি রিসার্চ করবেন। আপনি রিসার্চ করে কন্টেন্ট রাইটার দিয়ে লেখাবেন নাকি কন্টেন্ট আপনি নিজে লিখবেন সেটা আপনি জানেন। আমি শুধু আপনাকে টাকা দিব, আপনি শুধু আমাকে বাজার দিবেন। ঠিক আছে, এরকম দুই ধরনের ক্লায়েন্ট আমাদের কাছে আসে। জি ক্লিয়ার ভাই। ওকে, এসইও মূলত দুই প্রকার, এক হচ্ছে অর্গানিক এসইও আর একটা হচ্ছে পেইড এসইও। অর্গানিক এসইওটা আমরা শিখতেছি। অর্গানিক এসইও কি জিনিস? এই যে বিভিন্ন সার্চ ইঞ্জিনের কিছু গাইডলাইন থাকে, সেই গাইডলাইন গুলো ফলো করে যদি আমরা আমাদের ওয়েবসাইটটা অপটিমাইজ করি কিওয়ার্ড দিয়ে, তাহলে ওরা অর্গানিক ভাবে আমাদের র্যাঙ্কিং দেয়, কোনো খরচের দরকার হয় না। ঠিক আছে, আমরা এখানে লিখে সার্চ দিলাম পেস্ট
হোটেল হোটেল ইন ঢাকা। দেখেন প্রথমে স্পন্সর লেখা আসছে, একটা রেজাল্ট একটা রেজাল্ট। স্পন্সর লেখা আসছে কেন? এরা গুগলকে টাকা দিয়েছে। গুগল একটা টুলস আছে, গুগল অ্যাডস। গুগল অ্যাডস টুলটার মাধ্যমে এরা গুগলকে টাকা দিয়ে গুগলে বিজ্ঞাপন, যেমন ফেসবুকে আপনারা পোস্ট করেন না, গুগলেও কিন্তু পোস্ট করা যায়। টাকা দিয়েছে, বলছে যদি কেউ যদি এই কিওয়ার্ড লিখে সার্চ দেয় তাহলে আমার ওয়েবসাইটটা আগে দেখাবা। তাই গুগল তাদের ওয়েবসাইট গুলো আগে দেখাচ্ছে। এটাকে বলা হয় পেইড এসইও অথবা পিপিসি ক্যাম্পেইন অথবা গুগল অ্যাডস। আর এই যে নিচের যে ওয়েবসাইট গুলো র্যাঙ্কিং করতেছে, সরি এটা না, এই যে এইখানকার এই ওয়েবসাইট গুলো কিন্তু দেখেন কোথাও স্পন্সর লেখা নেই। তার মানে এরা কি করছে, এরা এই কিওয়ার্ড দিয়ে এদের ওয়েবসাইটটা এমন ভাবে অপটিমাইজ করছে যেন গুগলে কেউ এটা লিখে সার্চ করলে এদের ওয়েবসাইট র্যাঙ্কিং করে। এটাকে বলা হয় অর্গানিক এসইও। এই হচ্ছে এসইও দুই প্রকার। অনেকে এটা আবার অন্যভাবে ব্যাখ্যা করেন, এসইও তিন প্রকার: অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। ব্যাপারটা এরকম না। আমরা এই যে অর্গানিক এসইওটা করার সুবিধাকে তিনটা ভাগে ভাগ করে ফেলি। তিনটা সেক্টর, ভাগ বলা যাবে না, তিনটা সেক্টরে ভাগ করে ফেলি। এই তিনটা সেক্টর মিলে একটা পূর্ণাঙ্গ অর্গানিক এসইও হয়। একটা হচ্ছে অন পেজ এসইও, যেটা আমরা আজকে আলোচনা করলাম। ওয়েবসাইটের ভিতরে আমরা যা কিছু দেখতে পাই সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে অন পেজ এসইওর অংশ। টেকনিক্যাল এসইও একটা আছে, যেটা ওয়েবসাইটের ব্যাক এন্ডে থাকে, ওয়েবসাইটের কোডিং সেগমেন্টে ম্যাক্সিমাম ডেভেলপাররা সেটা নিয়ে কাজ করে। এটাকে টেকনিক্যাল এসইও বলা হয়। আর একটা টপিক আছে যেটাকে বলা হয় অফ পেজ এসইও। অফ পেজ এসইও মানে ওয়েবসাইটের বাইরে যে যে মার্কেটিং গুলো করা হয়, লাইক দ্যাট লিঙ্ক বিল্ডিং, সোশ্যাল শেয়ারিং, এইগুলো এগুলো বলা হয় অফ পেজ এসইও। এগুলো হচ্ছে এসইওর প্রকার না, এগুলো হচ্ছে অর্গানিক এসইওর পার্ট বলা যায়। তিনটা পার্টের একটা অংশ। ক্লিয়ার আইস ভাই?